বন্ধুরা, এপিসোডটা শুরুর আগে আমি বলতে চাই আজকে আমার গলাটা এতটা ভালো নেই আর ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এপিসোড শুরু করা যাক। আজকের এপিসোডটা ঠিক সেখান থেকে শুরু হয় যেখানে লিহান বেসমেন্টের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছিল। পরে বেসমেন্টে ঢোকার সাথে সাথে সে দেখতে পায় একটা বিশাল পটের ভেতরে একজন খুবই নিষ্ঠুরভাবে বন্দী হয়ে আছে। এদিকে উপরে দাঁড়িয়ে লিহাও এর বাবা সবকিছু দেখছিল। হাসতে হাসতে সে বলে, তুমি তো লিহাওকে দেখতে চেয়েছিলে তাই না? দেখো ওই পটের ভেতরেই সে আছে। ব্যঙ্গ করে লিহান বলল, আপনি তো সত্যি দারুণ বাবা, নিজের ছেলেকে এভাবে পটের ভেতরে বন্দি করে রেখেছেন। একথা শুনতেই লোকটা প্রচন্ড রেগে গেল। ও আমার ছেলে নয়, ওকে আমার কাছে পাঠানো হয়েছিল। যদি আমার ইচ্ছে চলতো অনেক আগে আমি ওকে শেষ করে দিতাম। শুধু সিটি লর্ডের পজিশন ধরে রাখার জন্য আমি ওকে কিছুই করিনি, না হলে কখনো আমি তাকে বাঁচিয়ে দিতাম না। এমন কথা শুনে লিহান ঠান্ডা গলায় বলল, তার মানে এখন ও তোমার কোনো কাজের নেই, ওকে এখানে তাই ফেলে রেখেছো তাই না? লোকটা উত্তর দিল, আমি ফেলিনি, এইসব ইমমর্টালদের দয়া, ও নিজে এখানে পৌঁছেছে। ওদের কথোপকথনের মাঝেই জিয়া চারপাশে খোঁজাখুঁজি করতে করতে দূরের টোকেন খুঁজে পেল। সে সেগুলো লিহানের দিকে ছুড়ে দিল। টোকেন দুটো দেখে তার নামগুলো পড়তেই লিহানের চোখে ঠান্ডা হয়ে গেল। সিটি লর্ডের পজিশন তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তুমি আপন ভাইকেও মেরে ফেলেছো তাই না? লোকটা একটু লজ্জা না পেয়ে হেসে বলল, অবশ্যই, ক্ষমতা আর শাসনের মূল্য তুমি কি বুঝবে? তারপর বেসমেন্টের চারদিকে পড়ে থাকা লাশগুলোর দিকে ইশারা করে বলল, ওগুলো সব লিহাওয়ের মাস্টার আর তাদের সাবঅর্ডিনেটস। ওরা প্রতিশোধ নিতে এসেছিল, কিন্তু যেই এই জার খুলতে গিয়েছে সেই মারা গিয়েছে। লিহান গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি এত সহজেই সবকিছু বলছো কারণ তোমার বিশ্বাস আমিও এখানে জীবিত থাকতে পারবো না তাই না? লোকটা মুখে তখন একটা শয়তানের হাসি ফুটিয়ে উঠলো। তারপরে বলল, ঠিক ধরেছো। এ কথা বলেই সে হাত নাড়াতে পুরো বেসমেন্টের দরজা একেবারে লক হয়ে গেল। তার উদ্দেশ্য পরিষ্কার, লিহান যেন আর কোনোভাবে বের হতে না পারে। কিন্তু সে জানতো না লিহান পালিয়ে বেড়ানো মানুষ নয়। দরজা লক হওয়ার সঙ্গে সঙ্গেই পটের চারপাশে ভয়ঙ্কর ডেমনি করা ছড়াতে থাকে। চারদিকে জন্তুর মতো গর্জনের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ করেই পটটা বিস্ফোরণের মতো খুলে গেল। ভেতরে থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট লিহাও, কিন্তু তাকে আর মানুষের মতো লাগছিল না। সে যেন পুরোপুরি একটা হিংস্র বিষ্টে পরিণত হয়ে গিয়েছিল। বেরিয়েই নিজের ধারালো আঙ্গুল দিয়ে সরাসরি লিহানের গলায় প্রাণঘাতী আঘাত চালালো। কিন্তু লিহান শুধু মাথাটা সামান্য সরিয়েই সেই অ্যাটাকটা এড়িয়ে গেল। তারপর শান্তভাবে বলল, এই তো একটা ছোট্ট বাচ্চা। কিন্তু লিহাও থামার পাত্র ছিল না। এক লাফে পিছিয়ে এসে তারপর লিহানকে স্ক্র্যাচ করার চেষ্টা করলো। তবু লিহান অবিশ্বাস্য দক্ষতায় অ্যাটাকটা ডজ করে তার হাত চেপে ধরলো। তার শরীরের অবস্থা দেখে লিহান বুঝে গেল এই বাচ্চাটা বহুদিন ধরে না ঘুমিয়েছে না বিশ্রাম নিয়েছে। সে নিজের ডিভাইন অরা রিলিজ করতেই মুহূর্তের মধ্যে লিহাওয়ের হাত মুচড়ে দিল। ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে চলে এলো। এরপর তার হাত মাটিতে চেপে ধরে নিজের পা দিয়ে শক্ত করে আটকে রাখলো। কিন্তু অবাক করার বিষয় হলো, এতটা চাপ দেওয়ার পরও লিহাওয়ের মুখে কোনো কষ্টের ছাপ ছিল না। এমন দৃশ্য দেখে লিহানও কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে গেল, কারণ ছেলেটা এখনো আগের মতোই জন্তুর মতো গর্জন করে যাচ্ছে। তাই আর সময় নষ্ট না করে সে লিহাওকে তুলে দেওয়ালে ছুঁড়ে মারলো। দেওয়াল ভেঙে পড়লো, কিন্তু তার পেছনে দেখা গেল আরেকটা শক্ত দেওয়াল। এটা দেখে বোঝা যাচ্ছিল এই ডেমনিক বাচ্চাকে কতটা কড়া নিরাপত্তার সঙ্গে সিল করে রাখা হয়েছিল। লিহান অবাক হয়ে বলল, একে তো ভয়ঙ্কর ভাবে সিল করে রাখা হয়েছে, তবে আমার জন্য এটা কোনো বাধাই নয়। এদিকে জিয়া পাশে পড়ে থাকা একটা স্কেলিটনের দিকে তাকিয়ে বলল, আমার ঘোষটাই ওকে খুঁজে পাচ্ছিল না, এমনকি তোমার হ্যাভেনলি আয়ও ওর কাল্টিভেশন বুঝতে পারছে না। এখন বুঝলাম কেন, কারণ এটা কোনো ঘোষ্ট নয়, এটা একেবারে হিংস্র বিষ। তাই ডিভাইন পাওয়ার দিয়েই ওকে খুঁজে বের করা এত কঠিন ছিল। ঠিক তখনই লিহাও আবারও পাগলের মতো কুকুরের মতো গর্জন করতে করতে লিহানের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু লিহান এক হাতেই অ্যাটাকটা ব্লক করে হাঁটু দিয়ে শক্ত করে একটা নি স্ট্রাইক মারলো। এরপর আর সুযোগ না দিয়ে একটা ভয়ঙ্কর কিক মেরে তাকে আরেকটা দেওয়ালে ছুঁড়ে মেরলো। লিহাও নিজের ডেমনিক পাওয়ার রিলিজ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু লিহানের সামনে তার কোনো মুভি কাজ করছিল না। ওদিকে বেসমেন্টের ভেতরে থাকা ভয়ঙ্কর লড়াইয়ের শব্দ শুনে লিসান এর একজন সার্ভেন্ট উদ্বিগ্ন হয়ে বলল, মাস্টার, লোকটা কাল্টিভেশন তো অবিশ্বাস্য, আপনার ভয় লাগছে না যদি সে লিহাওকে মেরে ফেলে? কিন্তু লিসান একদমই নিশ্চিন্তে বসে চা খাচ্ছিল। তারপর বলল, ও তো শুধু একটা পাপেট, বেঁচে থাকুক বা মারা যাক তাতে আমার কি? মরে গেলেও ইমমর্টাল মাস্টার এসে আমাকে আরেকটা নতুন পাপেট বানিয়ে দেবে। এখন আর আমার সিটি লর্ডের পজিশন ওর উপর নির্ভর করে না। এদিকে লিহানের একের পর এক ভয়ঙ্কর অ্যাটাক খেতে খেতে লিহাওয়ের রাগ চরমে পৌঁছে যায়। পরের মুহূর্তেই সে প্রচন্ড গর্জন করে নিজের শরীর থেকে একটা বিশাল ডেমনিক স্নেক বের করে আনলো। তার ডেমনিক এনার্জি এতটাই শক্তিশালী ছিল যে সে যেখানে পা রাখছিল সেখানকার মেঝে পর্যন্ত ফেটে যাচ্ছিল। সে নিজের ডেমনিক পাইথনের অরা দেখিয়ে লিহানকে সতর্ক করে দিচ্ছিল এবার আসল অ্যাটাক শুরু হবে। কিন্তু লিহান বরং মুচকে এসে বলল, মজার ব্যাপার, এই বাচ্চার কাছে তো সত্যি বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। এরপর লিহাও ছাদের উপরে দিয়ে দ্রুত দৌড়ে উঠে একটা লাফ দিয়ে নিচে এলো। তার সঙ্গে থাকা ডেমনিক স্নেকও সরাসরি
সরাসরি লিহানের উপর ছুটে এলো। অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল পুরো বেসমেন্টই উড়ে যাবে, কিন্তু যেই মুহূর্তেই লিহাও প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে মাটিতে ল্যান্ড করে, লিহান তখন আর সেখানে ছিল না। ওকে হঠাৎ অদৃশ্য হতে দেখে লিহা অস্থির হয়ে চারদিকে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই নিজের স্পিড ব্যবহার করে লিহান মুহূর্তের মধ্যেই তার একেবারে সামনে চলে আসে। এত কাছ থেকে লিহানকে দেখে লিহাও নিজের ধারালো নখ দিয়ে একটা মারাত্মক স্ল্যাশ চালায়, কিন্তু লিহান অনায়াসেই সে অ্যাটাকে ডজ করে দেয়, তারপর তাকে দূরে সরিয়ে দেয়। আর দ্বিতীয়বার অ্যাটাক করার আগেই সে সরাসরি একটা শক্তিশালী পাঁচ বসিয়ে দিল। পাঁচটা এতটাই ভয়ঙ্কর ছিল যে লিহা উড়ে গিয়ে সুদা দেওয়ালে আটকে গেল, কিন্তু এবার লিহান তাকে নিচে পড়ার সুযোগে দিল না। সে নিজেই আকাশে লাফ দিয়ে উঠে মাঝ আকাশেই একের পর এক পাঁচ আর কিক তার শরীরে মারতে থাকলো। এরপর নিজের সিগনেচার স্টাইলে একটা ডিভাইন আর্ম এর পাওয়ার রিলিজ করলো। আকাশে যেন ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেল। অবিরাম পাঁচ আর কিক খাওয়ার পর শেষে একটা প্রচন্ড কিক মেরে লিহাকে সরাসরি সে মাটিতে আছড়ে ফেললো। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে সে মাটিতে পড়ে একটা বিশাল গর্ত হয়ে গেল। গর্তের দিকে তাকিয়ে লিহান অবাক হয়ে বলল, অদ্ভুত, আমি যতই ওকে আঘাত করছি ততই ও আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। এই বাচ্চার শরীরে নিশ্চয়ই কোনো কিছু অন্যরকম জিনিস আছে। এদিকে লিহা এখন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে আরো ওয়াইল্ড আর অ্যাগ্রেসিভ হয়ে আবারও লিহানের দিকে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু লিহান তাকে ধরে কয়েকবার ঘুরিয়ে সোজা দেওয়ালে ছুঁড়ে মারলো। এ ধাক্কায় লিহানের কাপড় ছিঁড়ে গেল, আর তখনই লিহানের চোখ পড়লো তার শরীরে থাকা একটা ভয়ঙ্কর ডেমনিক স্পেলের দিকে। স্পেলটা দেখে তার মুখের ভাব বদলে গেল। সে অবাক হয়ে বলল, এটা তো ডিভাইন মাইন্ড স্পেল। এই স্পেল যত বেশি ইনজুরি পায় ততই বেশি শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু বিনিময়ে ধীরে ধীরে হোস্টের লাইফ এসেন্স শুষে নিয়ে তাকে জীবন্ত লাশে পরিণত করে দেয়। সঙ্গে সঙ্গেই লিহান উপরে থাকা জিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই স্পেল ভাঙার কোনো উপায় আছে? সবকিছু চুপচাপ পর্যবেক্ষণ করা জিয়া গম্ভীর গলায় বলল, এই স্পেল খুবই জঘন্য। এটা ওকে জীবন্ত লাশ বানাবে না, কারণ ও ইতিমধ্যে জীবন্ত লাশে পরিণত হয়েছে। সে আরো বলল, আমি যদি এখন স্পেলটা ভাঙার চেষ্টা করি তাহলে ও সঙ্গে সঙ্গেই মরে যাবে। তাই স্পেল ভেঙে কোনো লাভ নেই, আমাদের সবকিছু নিজে থেকে করতে হবে। ঠিক তখনই লিহাও নিজের শরীর থেকে আরো ভয়ঙ্কর পরিমাণে ডেমনিক এনার্জি রিলিজ করতে শুরু করলো। চারপাশে পড়ে থাকা স্কেলেটন গুলোর শক্তি সে শোষণ করতে শুরু করলো। এর সঙ্গে সঙ্গেই তার অরা আরো অন্ধকার আর ভয়ঙ্কর হয়ে উঠলো। পরের মুহূর্তে সে আবারও সেই বিশাল স্পিরিচুয়াল স্নেককে সামন করলো। ওদিকে সবকিছু দেখে লিসান জোরে জোরে হেসে উঠলো। আমার হাতে এমন একটা পাপেট আছে যাকে হারানো এত সহজ নয়। আমি দেখতে চাই এই দুনিয়ায় কি আছে যে আমার বিরুদ্ধে যেতে পারে। এদিকে লিহান চাইলেই এক পাঞ্চে স্নেকটাকে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু সে ইচ্ছে করে সেটা করলো না, বরং কিছুক্ষণ স্নেকটাকে নিজের মতো করে চলতে দিল। স্নেকটা ঘূর্ণির মতো পাক খেতে খেতে লিহানের দিকে এসে ঘুরতে থাকলো। তারপর তাকে চেপে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু লিহানের ডিভাইন রেলমের পাওয়ার এর সামনে স্নেকটা তাকে ছুঁতেও পারলো না। স্নেকটাকে বারবার ব্যর্থ হতে দেখে লিহান শান্ত গলায় শুধু বলল, ব্যাস, এটাই তোমার সব শক্তি? এ কথাটা যেন স্নেকটার অহংকারে সরাসরি আঘাত করলো। লিহানের কথা শেষ হওয়ার পরে ডেমনিক স্নেক যেন আরো ক্ষেত্র হয়ে উঠলো, কিন্তু লিহানের ডিভাইন রেলমের পাওয়ারের সামনে সে একদমই দাঁড়াতে পারছিল না, বরং তার পাওয়ারের চাপে স্নেকটা ছটফট করতে লাগলো। ধীরে ধীরে তার এনার্জি অস্থিতিশীল হয়ে উঠলো, আর একটা প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে পুরো ডেমনিক স্নেকটা ধ্বংস হয়ে গেল। এই দৃশ্য দেখে লিসানের মুখের হাসি মুহূর্তের মধ্যেই উদয় হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না তার সবচেয়ে শক্তিশালী পাপেট এর অ্যাটাক এভাবে ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে বিস্ফোরণের ধাক্কায় পুরো বেসমেন্ট এর ছাদ ভেঙে পড়তে শুরু করলো। বিশাল বিশাল পাথর চারদিকে পড়তে লাগলো। লিসানের সেই সার্ভেন্ট ঘটনাস্থলে মারা গেল, আর লিহাও গুরুতর আহত হয়ে গেল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল সে, কিন্তু ঠিক তখনই ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে লিহান বেরিয়ে এলো। তাকে নিজের দিকে আসতে দেখে লিসান ভয়ে কাঁপতে শুরু করলো। তারপর বলল, এটা এটা কিভাবে সম্ভব? আমার পাপেট তোমাকে থামাতে পারলো না। কিন্তু ঠিক তখনই গুরুতর আহত লিহাও আবার উঠে দাঁড়ালো। তার মাথা ঘুরাচ্ছিল, তারপরেও সে নিজের বাবার সামনে গিয়ে দাঁড়ালো, যেন সে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে রক্ষা করবে। এমনকি নিজের বাবার পায়ের ওপর চাপা পড়ে থাকা বিশাল পাথরটাও সরানোর চেষ্টা করলো সে। এই দৃশ্য দেখে লিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বোকা বাচ্চা এটা, এখনো সেই স্বার্থপর মাস্টারকেই বাঁচানোর চেষ্টা করছে যে এক সময় তাকে মারার চেষ্টা করছিল। একথা বলেই সে আরো একটা বড় পাথর ছুঁড়ে মারলো লিহাওয়ের দিকে, তারপর তাকে সরিয়ে দিল। এরপর আরো একটা বড় পাথর চাপিয়ে দিল যাতে সে আর উঠতে না পারে। এদিকে মৃত্যু ভয়ে কাঁপতে থাকা লিসান কাকতি মিনতি করতে শুরু করলো, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মেরো না, আমি তোমাকে মারতে চাইনি, সব প্ল্যান আমার সার্ভেন্টের ছিল। কিন্তু লিহান তার একটা কথাও শুনছিল না। সেই পাথরের ওপর পা রেখে ঠান্ডা গলায় বলল, যেদিন থেকে এই বাচ্চা তোমার কাছে এসেছে সেদিন থেকে শুরু করে সব ঘটনা বিস্তারিত বলবে, যদি একটা কথাও লুকাও। একথা বলে সে নিজের সিক্রেট ওয়েপেনটাকে আগরবাতির মতো জ্বালিয়ে দিল। তারপর লিসানের মুখের একেবারে কাছে নিয়ে গেল। তারপরে ধীর গলায় বলল, একটা কথাও যদি বাদ পড়ে এরপর আর নিজে শ্বাস গোনার সুযোগ পাবে না। এবং কি শুনে লিসানের গলা শুকিয়ে গেল। অবশেষে সে সত্যিটা বলতে শুরু করলো, আজ থেকে 7 বছর আগে তার নিজের ছেলে মারাত্মকভাবে আহত হয়ে যায়। অবস্থা এতটাই খারাপ ছিল যে সবাই ভেবেছিল
হচ্ছিল সে আর বাঁচবে না। ঠিক সেই সময়ে সিটি লর্ডের পজিশন নিয়েও তীব্র প্রতিযোগিতা চলছিল। এমন সময় সানজি তার কাছে আসে। সে একটা প্রস্তাব দেয়, যদি লিসান তাদের সঙ্গে হাত মিলায় তাহলে তারা তার ছেলেকে বাঁচিয়ে দিবে। কথাটা শুনে জিয়া ঠান্ডা গলায় বলল, আর নিজের ছেলেকে বাঁচানোর জন্য তুমি অন্য একটা বাচ্চার জীবন কেড়ে নিয়েছো তাই না? লিসান মাথা নিচু করে বলল, আমি জানতাম না ওদের লাইফ চার্জিং ফরমেশন এতটা ভয়ঙ্কর হবে। প্রথমে মনে হয়েছিল শুধু দুজন মানুষের অবস্থান বদলাবে, কিন্তু বিষয়টা অনেক জটিল হয়ে পড়েছিল। সে আরো বলে, হ্যাভেন্সের পাওয়ার ব্যবহার করেও ফরমেশনটা পুরোপুরি সফল হয়নি, বরং আমার নিজের ছেলেও গুরুতর আহত হয়ে পড়ে। তার শরীরে ডেমনিক পাওয়ার ছড়িয়ে পড়তে শুরু করে। তবে সেই ফরমেশনের কারণে তার ছেলে কিছুটা বেশি সময় বাঁচতে পেরেছিল। এরপর সে ইমোর্টালদের আদেশ অনুযায়ী সব শত্রুকে শেষ করেছিল, আর তারা সত্যি তার পথে সব বাধা সরিয়ে দিয়েছিল। সব কথা শোনার পর লিহান চুপচাপ জিয়ার দিকে তাকায়। জিয়া মাথা নেড়ে বুঝিয়ে দিল লোকটাই আবার সত্যি মিথ্যা কথা বলছে না। এরপর লিহান জিজ্ঞেস করলো, ওই ইমোর্টালরা এখন কোথায় আছে? লিসান মাথা নেড়ে বলল, আমি জানি না। ওই ঘটনার পর গত 7 বছরে তাদের সঙ্গে আমি একবারও দেখা করিনি। ঠিক তখনই ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা লিহাও এখনো নিজের বাবাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে মাটিতে খুঁড়ছিল। এ দৃশ্য দেখে লিহান শান্ত গলায় বলল, লিহাও সত্যি একটা ভালো বাচ্চা, কিন্তু তোমার মতো মানুষের ওর বাবা হওয়ার যোগ্যতা নেই। কথাটা শেষ করেই সে নিজের সিক্রেট ওয়েপেনটাকে সরে রূপান্তর করলো। এক ঝলকে সোরটা লিসানের গলা ভেদ করে বেরিয়ে গেল। সেখানে তার মৃত্যু হয়ে গেল। নিজের বাবাকে চোখের সামনে মরতে দেখে লিহাও হঠাৎ করেই সম্পূর্ণ শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর জিয়া এসে লিহানকে জিজ্ঞেস করলো, এখান থেকে কাজে লাগার মতো কোনো জিনিস পেয়েছো তুমি? কিছুক্ষণ ভেবে লিহান বলল, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেই মোটল মাস্টারের পরিচয় আর তার উদ্দেশ্য। সে অন্যদের মতো নয়, আর এই খেলাও এখনো শেষ হয়নি। তারপর সে জিয়ার দিকে তাকিয়ে বলল, আমার জন্য একটা কাজ করবে? লিহাও এর শরীর থেকে কার্সটা রিমুভ করে দাও। জিয়া অবাক হয়ে বলল, ওটা সরিয়ে কি হবে? আমি তো আগে বলেছি কার্স ভাঙলে ওকে বাঁচানো সম্ভব হবে না। তখন লিহান এমন একটা কথা বলে যেটা শুনে জিয়া অবাক হয়ে গেল। সে বলল, কার্সটা আসলে আগে ভেঙে গেছে। কথা শুনে জিয়া আর দেরি করলো না। সে এক লাফে লিহাওয়ের কাছে গিয়ে প্রথমে তার উপরে পাথরগুলো সরিয়ে দিল। তারপর নিজের পাওয়ার ব্যবহার করে তার শরীর থেকে স্পেলটা সম্পূর্ণ ব্রেক করে দিল। মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর ডেমনিক এনার্জি চারদিকে ছড়িয়ে পড়লো। আর একটা বিশাল বিস্ফোরণের সঙ্গেই সে এনার্জি এতটাই শক্তিশালী ছিল যে সেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো। হঠাৎ করে আবহাওয়া বদলে গেল। রাতের অন্ধকারে সিটি লর্ড মেনশনের বাইরে 3 জন ইমমর্টাল এসে হাজির হলো। দেখে বোঝা যাচ্ছিল কাজটা ভেঙে যাওয়ার খবর তারা পেয়ে গেছে, কিন্তু ওরা জানতো না লিহান ঠিক এই মুহূর্তটাই অপেক্ষা করছিল। সে নিজের কিং অফ হেল পরিচয় সিটি লর্ডের সিংহাসনের উপরে বসেছিল। তার চোখে তখন একটা ভয়ঙ্কর হত্যার ঝলক দেখা যাচ্ছিল। তার ঠোঁটের কোনায় হালকা হাসি নিয়ে এসে বলল, অবশেষে আসল খেলাটা এখন শুরু হবে। আমি তো এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। তারপর দেখা যায় আগের 3 জনের সঙ্গে আরো 2 জন ইমমর্টাল এসে যোগ দিয়েছে। সবাইকে একসঙ্গে দেখে লিহান মুচকি এসে বলল, ভালোই হয়েছে, সবাই একসঙ্গে চলে এসেছো। ওদিকে 5 জন ইমমর্টাল দ্রুত সিটি লর্ড মেনশনের ভেতরে ঢুকে পড়ল। তাদের স্পিরিচুয়াল এনার্জি অনুভব করে জিয়া বলল, এদের মধ্যে একজন 4th রেলমে আছে, আর বাকিরা সবাই হাই লেভেল কাল্টিভেটর। হঠাৎ করে জিয়ার কানে আসে একটা অদ্ভুত শব্দ। সে কিছুটা অস্থির হয়ে পড়ল। লিহান জিজ্ঞেস করলো, কি হয়েছে? হঠাৎ এমন করে অস্থির হয়ে গেল কেন? জিয়া বিষয়টা এড়িয়ে গেল। তারপর বলল, কিছু না, একটা ছোট্ট পোকা কানে ঢুকে পড়েছিল। তারপর বিরক্ত করলে বলল, এরা সত্যি নির্লজ্জ, আগে চুরি করেছে, এখন আবার প্রমাণ মুছে ফেলতে নিজেরাই চলে এসেছে। কিন্তু লিহান ঠান্ডা গলায় বলল, আমি তো এদের জন্যই ফাঁদ পেতেছিলাম। এরপর 5 জন ইমমর্টাল একসঙ্গে অ্যাটাক চালিয়ে দিল, কিন্তু লিহান অনায়াসে সব অ্যাটাক ডজ করে নিজের শর্ট দিয়ে এমন একটা ভয়ঙ্কর স্ল্যাশ মারলো যে সেটা ঠেকাতেই 5 জন ইমমর্টালের সমস্ত শক্তি ব্যবহার করতে হলো। এরপর লিহান আর এক মুহূর্ত দেরি করলো না। একের পর এক স্ল্যাশ চালিয়ে পুরো সিটি লর্ড ম্যানশনটাই ধ্বংস করে দিল। মহল ভেঙে পড়তে সবাই বাইরে কর্ডিয়ার্ডে চলে আসে। এবার শুরু হলো আসল যুদ্ধ। লিহান এতটা রেগেছিল যে সে তাদের সুযোগই দিচ্ছিল না। তারা শুধু কোনো মতে পিছিয়ে গিয়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, আর পুরো কর্ডিয়ার ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করলো। ঠিক তখনই 5 জন ইমমর্টাল একসঙ্গে ওয়াটার টেকনিক ব্যবহার করলো। এটা দেখে জিয়া উত্তেজিত হয়ে বলল, ও ওরা তো ওয়াটার টেকনিকও জানে, তাহলে তো ফাইটটা আরো মজার হতে চলেছে। তারপর হাসতে হাসতে বলল, দেখি এবার তুমি কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করো। কিন্তু লিহানের মুখে কোনো হাসি ছিল না। তার দুই চোখ বলে দিচ্ছিল আজ সে কাউকে জীবিত ফিরতে দেবে না। সে নিজের কালো এনার্জি রিলিজ করলো। ঠিক তখনই একজন ইমমর্টালের শট নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়লো। দুইটা শট একের পর এক ধাক্কা খেতেই থাকে। চারদিকে প্রচন্ড এনার্জি ওয়েভ ছড়িয়ে পড়লো। ধাক্কায় দুজন কয়েক কদম পিছিয়ে গেল। এদিকে জিয়া চুপচাপ সেই ইমমর্টালের ফাইটিং স্টাইল দেখছিল। সে মনে মনে বলল, এটা যেন কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমি এই সেক্টর টেকনিক আগে কোথায় দেখেছি। মনে হয় ইচ্ছা করে তারা নিজের আইডেন্টিটি লুকিয়ে রেখেছে, কিন্তু আমি ওকে ভালো করেই অবজার্ভ করছি। সে কে সেটা আমি বুঝে গেছি। এদিকে ফাইট চলতে থাকে। একটা সুযোগেই সে ইমমর্টাল লিহানের বুকে আঘাত বসিয়ে দেয়। আঘাতের জায়গায় একটা অদ্ভুত এনার্জি ছড়িয়ে পড়তে থাকে। জিয়া তাকে দ্রুত সতর্ক করে দেয়, সাবধানে, এরা শুধু ওয়াটার টেকনিকে জানে না, নিজের পানিকে ট্রান্সফর্ম করতে পারে, তাই যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে। আর সত্যি তাই হলো। পরের মুহূর্তে 4 জন ইমমর্টাল পানিতে মিলিয়ে গিয়ে আবার হিউম্যান ফর্মে এসে
একসঙ্গে লিহানের উপর ঝাঁপিয়ে পড়লো। তাদের অ্যাটাক ঠেকানোর জন্য লিহান নিজের চারপাশে একটা স্পিরিচুয়াল শিল্ড তৈরি করলো। তারপর ধীরে গলায় বলল, তোরা যাই হোস না কেন, আজ তোদের কাউকে আমি বেঁচে ফিরতে দেবো না। একথা বলেই সে নিজের এনার্জি আরো বাড়িয়ে দিল। ঠিক তখনই পঞ্চম ইমোর্টাল আকাশ থেকে নেমে এসে শর্ট দিয়ে তার ব্যারিয়ার ভাঙার চেষ্টা করলো, কিন্তু লিহান নিজের পাওয়ার বিস্ফোরণের মতো রিলিজ করেই 5 জন ইমোর্টাল কয়েক গজ দূরে গিয়ে পড়লো। এরপর তারা সবাই একসঙ্গে নিজেদের শর্ট ছুড়ে মারলো। দেখতে মনে হচ্ছিল শর্টগুলো লিহানের শরীর ভেদ করে ঢুকে গেছে, কিন্তু এটাই ছিল লিহানের আসল পরিকল্পনা। সেই মুহূর্তের মধ্যেই নিজের লেজার স্ল্যাশ ব্যবহার করলো। অসংখ্য স্ল্যাশ তার দিকে থেকে 5 জন ইমর্টালের দিকে ছুড়ে এলো, আর 1 সেকেন্ডের মধ্যেই তাদের শরীর টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু অবাক করার বিষয় হলো, শরীর কেটে যাওয়ার পর তাদের রক্ত নয়, পানিতে পরিণত হয়ে চারদিকে ছড়িয়ে পড়লো। এই অ্যাটাক দেখে জিয়া খুশিতে হাততালি দিয়ে বলল, দারুণ, তোমার এই স্টাইলটা আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সে লিহানের কাছে এসে হাসতে হাসতে বলল, আমার কিন্তু তোমার কিং অফ হেল পার্সোনালিটি ভীষণ পছন্দ। কিন্তু পরের মুহূর্তেই তার মুখে একটা গম্ভীর ভাব চলে এলো। সে বলল, তবে একটা সমস্যা আছে, তোমার এইসব লেজার অ্যাটাক এদের বিরুদ্ধে কোনো কাজে আসবে না। যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ তুমি এদের হাজার হাজার টুকরো করলেও কোনো লাভ নেই। এরা আবার ওয়াটারে পরিণত হয়ে নিজেদেরকে রিবিল্ড করতে পারবে, কারণ ওয়াটারই ওদের আসল শক্তি। লিহান নিজের মনে বলল, যদি কিং অফ হেল শর্ট দিয়ে এদের শেষ করতে না পারি তাহলে শর্টটাই বদলে ফেলি। এবার আমি সেই শর্টটাই ব্যবহার করব যেটার জন্য আমি একসময় সেক্ট মাস্টার হয়েছিলাম। এই কথা বলে সে নিজের ফায়ার শট বের করে একটা ভয়ঙ্কর স্ল্যাশ করে মারে। আগুনের সেই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যেই সেই ইমর্টালকে নিজের থেকে দূরে ছেড়ে ফেলে। কিন্তু ইমর্টালরা কিছুতেই পিছিয়ে যাওয়ার মানুষ ছিল না। এটা দেখে লিহান নিজের সমস্ত শক্তি একত্র করে একটা বিশাল ফায়ার স্ল্যাশ ছুড়ে মারে। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে সব ইমর্টাল অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। তারা সবাই অবাক হয়ে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? আমাদের সঙ্গে লড়াই করতে করতেই এই লোকটা হঠাৎ এত শক্তিশালী হয়ে গেল কিভাবে? ওদিকে জিয়া ইমর্টালদের দেখে বলল, দেখতে এরা আগের হোয়াইট গোস্টদের মতো হলেও শক্তির দিক দিয়ে ওদের ধারে কাছে নেই। এরা আগের হোয়াইট গোস্টের তুলনায় এরা অনেক দুর্বল। এরপর সে লিহানের কাঁধের উপরে হাত রেখে বলল, তুমি যদি সত্যি আগে সেই 7 জনের সঙ্গে একা লড়তে চাও তাহলে জয় পাওয়া এত সহজ হবে না। তোমার এই অ্যাটাকগুলো তাদের কখনোই হারাতে পারবে না। আমার মনে হচ্ছে এরা আসল নয়, এরা শুধু ডুপ্লিকেট। লিহান শান্ত গলায় বলল, ওরা আসল নাকি নকল সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি শুধু জানতে চাই এরা আসলে কারা। এই বলেই সে নিজের শর্ট দিয়ে একজন ইমর্টালের গলা ঠেকিয়ে দিল। একবার এদের পরিচয় জেনে গেলেই আসল অপরাধীদেরও খুঁজে পাওয়া যাবে। ইমর্টালটা ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে হঠাৎ একটা শক্তিশালী অ্যাটাক নেমে আসলো। লিহান সেটা সামলাতে ব্যস্ত হয়ে পড়লো, আর সেই সুযোগেই ইমর্টালরা 5 থেকে 7 জনে হয়ে গেল। এটা দেখে লিহান অবাক হয়ে বলল, আমি তো 2 জনকে নিজের হাতে মেরে ফেলেছি, তাহলে তারা আবার কিভাবে ফিরে এলো? মৃত মানুষ তো ফিরে আসে না, তার মানে এরা আগের সেই লোক নয়। ইমর্টালরা এমন ভাব করতে লাগলো যেন লিহান পাগলের মতো কথা বলছে। তারা বলল, আমরা তো এই প্রথম তোমার লাগে ফাইট করছি, এই বোকা ছেলেটা আবার কাদের কথা বলছে? লিহান শর্ট তুলে ঠান্ডা গলায় বলল, কি প্রমাণ আছে যে তোমরাই আগের সেই রবার? আমি কিভাবে বিশ্বাস করব তোমরা নকল নও? এক ইমর্টাল রাগে চিৎকার করে উঠলো, আমাদের নকল বলা সাহস কিভাবে হলো তোমার? আজ তোমাকে জীবিত ফিরতে দেবো না আমরা। একথা বলেই 7 জন চারদিক থেকে লিহানকে ঘিরে ফেললো। তারপর তারা নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার একসঙ্গে মিলিয়ে একটা শক্তিশালী ফরমেশন তৈরি হলো। তাদের শরীর থেকে অদ্ভুত একটা স্পিরিচুয়াল অরা বের হতে লাগলো, যা তাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিল। এমনকি তাদের শটগুলোও আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠলো। এটা দেখে জিয়া হালকা হেসে বলল, ওরা যে টেকনিক ব্যবহার করছে ওটার নাম হলো নেদার কিলিং ফরমেশন। এই ফরমেশনের মাধ্যমে আকাশ থেকে ঠান্ডাকে আকর্ষণ করে তাদের শক্তি শোষণ করা হয়, তারপর সেই শক্তিকে স্পিরিচুয়াল পাওয়ারে রূপান্তর করা হয়। চারো বলে, এটা খুবই গোপন একটা টেকনিক। সাধারণত মাংহুয়া হলের লোকেরাই এই স্পিরিচুয়াল ফরমেশনটা ব্যবহার করে। মনে হচ্ছে তোমাকে মারার জন্য ওরা সত্যি মরিয়া হয়ে উঠেছে, তবে তোমার জন্য একটা ভালো দিকও আছে। অবশেষে জানতে পারলে এটা কোথা থেকে এসেছে। কিন্তু জিয়ার কথার কোনো উত্তর দিল না লিহান। সে শুধু ঠান্ডা চোখে তাদের ফরমেশনের দিকে তাকিয়ে রইল। ফরমেশন সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একজন ইমর্টাল একটা শর্ট তার দিকে ছুড়ে মারলো। লিহান সহজেই একটা ব্লক করে ঠান্ডা গলায় বলল, মাংহুয়া হল তাই না? কথা শেষ হতেই সে বজ্রগতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে শত্রুদের অ্যাটাক এড়িয়ে এক কোপে তার হাত কেটে আলাদা করে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো, কয়েক মুহূর্তের মধ্যেই সেই ইমর্টাল নিজের পাওয়ার ব্যবহার করে কাটা হাতটা আবার রিগ্রো করে ফেলে। লিহান তখন একদম শান্ত এবং সিরিয়াস ছিল। হঠাৎ তার পেছনে থেকে সাপের মতো দ্রুত আরেকটা অ্যাটাক এসে পড়ে। সে সঙ্গে সঙ্গে শর্টটা তুলে সেটা ব্লক করে দেয়। শত্রুর আগে দাঁত চেপে বলল, তোকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। জালের ফাঁক গলে পালিয়ে যাওয়ার একটা মাছের মতো এতদিন বেঁচে আছিস। ঠিক তখনই লিহাও সামনে এসে পড়তে লোকটা হঠাৎ থেমে গেল। সে আতঙ্কিত হয়ে বলল, এটা এটা কিভাবে সম্ভব? তুমি এখনো কিভাবে বেঁচে আছো? লিহান সুযোগ হাতছাড়া করলো না। সে শট নিচে নামিয়ে প্রচন্ড জোরে একটা কিক মারলো। ইমর্টালটা সামলে ওঠার আগেই অনেক দূরে ছিটকে গেল। এদিকে আরেকজন ইমর্টাল সরাসরি লিহাওকে টার্গেট করে তার দিকে ছুটে এলো, কিন্তু লিহান সেটা হতে দিল না। সে সঙ্গে সঙ্গে লিহাও এর সামনে এসে দাঁড়ালো, ইমর্টালটাকে আটকে দিল এবং সঙ্গে সঙ্গে লড়া শুরু হয়ে গেল। লিহানের
লিহানের প্রতিটা মুভ ছিল অসাধারণ নিখুঁত। একের পর এক অ্যাটাক সহজে ব্লক করে সে শত্রুকে চাপে ফেলে দিচ্ছিল। অন্যদিকে লিহাও সে নিজেও নিজের পাওয়ার রিলিজ করে ফরমেশনটা ভাঙার চেষ্টা শুরু করলো। লিহাওকে এভাবে লড়তে দেখে একজন ইমোর্টাল অবিশ্বাস্য সুরে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি বেঁচে আছো কিভাবে, তোমার তো অনেক আগেই মারা যাওয়ার কথা ছিল, আর যদি না মারা যায় থাকো তাহলে এবার আমি নিজের হাতে তোমাকে শেষ করে দেব। লিহাও তার কথার কোনো উত্তর দিল না। সে নিজের খালি হাত দিয়ে ইমোর্টালের ব্যারিয়ার ভেঙে সরাসরি তার গলা চেপে ধরলো। ঠিক তখনই আরেকজন ইমোর্টাল সুযোগ বুঝে তার শটটা দিয়ে লিহাও এর শরীরে ঢুকে দিল। সে নিষ্ঠুর হাসি দিয়ে বলল, তোমাকে মারাটা আমাদের জন্য খুব সহজ ছিল, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখাটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু পরের মুহূর্তেই সে আতঙ্কে জমে গেল, কারণ লিহাও আবারও দাঁড়িয়ে গেছে। তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দুঃখিত, আমি এখনো মরিনি, ইউর স্ট্যাটাস ইজ টু লো ফর কিল মি। তখনই প্রকাশ পায় লিহাওর শরীরের ভেতরে আসলে জিয়া প্রবেশ করেছে। এটা বুঝতে পেরে এই মোটালটা পাগলের মতো বারবার শট দিয়ে তাকে আঘাত করতে শুরু করলো। সে চিৎকার করে বলতে লাগলো, মরে যাও, তাড়াতাড়ি মরে যাও। কিন্তু জিয়া একটু ভয় পায় না। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে বলল, জানো যারা গোস্টকে মারে তারা মরার সময় সেই গোস্টটি তাদের হাত ধরে হেলে নিয়ে যায়। হেলের নাম শুনেছো তো? চলো আজকে তোমাকে সেটা দেখিয়ে দেই। একথা বলে সে শক্ত করে ইমর্টালটার গলা চেপে ধরলো। ভয়ে লোকটা চিৎকার করতে লাগলো, আঙ্কেল আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। ঠিক তখনই লিহান যে আরেকজন সঙ্গে লড়াই করছিল, তারপর লিহান বলে, ও তাহলে সে তোমার আঙ্কেল, সমস্যা নেই, বাকি তথ্য আমি নিজেই বের করে নেব। ওই ইমর্টাল বুঝে গিয়েছিল আজ তাদের কারোরই বেঁচে ফেরার কোনো সুযোগ নেই, তাই সে সিদ্ধান্ত নিল শত্রুর হাতে মরার আগেই নিজেরাই সব প্রমাণ মুছে ফেলবে। সে হঠাৎ ফরমেশন ভেঙে দিয়ে নিজের সঙ্গীদের উপর অ্যাটাক করতে শুরু করলো, যাতে সবাই সেলফ ডিস্ট্রাক্ট করতে পারে। লিহান সঙ্গে সঙ্গে বুঝে গেল ওরা কি করতে চাইছে, কিন্তু সে কি আর এত সহজে এই সুযোগ ছেড়ে দিবে? না, একদমই না। ওরা নিজেদের ধ্বংস করার আগেই লিহান একে একে সবাইকে শেষ করে দিল। সবই মোটেল মারা যাওয়ার পর জিয়া এসে বলল, সবাইকে তো মেরে ফেললে, এখন জিজ্ঞাসাবাদ করবে কাকে? লিহান শান্ত গলায় উত্তর দিল, জিজ্ঞাসাবাদের দরকার নেই, এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি সেটাই যথেষ্ট। এরপর সে একজনের মাস্ক খুলে তার মুখ দেখতে গেল, কিন্তু মাস্ক খুলতেই দেখা গেল তার পুরো মুখটাই ধ্বংস হয়ে গেছে। এটা দেখে জিয়া হাসতে হাসতে বলল, এই তো বলেছিলে মুখটা নাকি সবচেয়ে বড় ক্লু, এখন দেখো মুখই তো নেই, মনে হচ্ছে একটু বেশি তাড়াতাড়ি মেরে ফেলেছো। আর কয়েক মুহূর্ত অপেক্ষা করলে হয়তো ওরা নিজেদের বডি ডিস্ট্রাক্ট করতে পারতো। তারপর সে নিজের জিজ্ঞাসা শুরু করলো, এখন কি করবে? লিহান মাটিতে পড়ে থাকা মাস্ক তুলে নিয়ে বলল, মাংহুয়া সিটির নাম তো জেনে গেছি, এবার চলো সেখানে যাওয়া যাক, সেখানে গেলে হয়তো জানতে পারবো এই সব কিছুর পেছনে আসল মাস্টারমাইন্ড কে। কথা শেষ করেছে রাগে মাস্কটা ঘুরে দিল। ঠিক তখনই জিয়ার কানে আবারও সে অদ্ভুত কথা ভেসে আসে। সে দুই হাত দিয়ে কান চেপে ধরে বিরক্ত হয়ে বলল, থামো, আর সহ্য হচ্ছে না। লিহান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিসের জন্য শব্দ শুনতে পারছো তুমি? জিয়া কষ্ট গলায় বলল, কেউ একজন স্কাই আই পাওয়ার ব্যবহার করেছে, সেই কারণেই এই অদ্ভুত শব্দ আমাকে এতটা কষ্ট দিচ্ছে। জিয়া তো একটা গোস্ট, তাই যদি কেউ স্কাই আই পাওয়ার ব্যবহার করে তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তার মানে সেই ব্যক্তি জিয়ার অস্তিত্ব সম্পর্কে জানে। একথা শুনে লিহানের মুখ গম্ভীর হয়ে গেল। সিন পরিবর্তন হয়ে এবার দেখা গেল মাস্টার ইফানকে। সে বারবার নিজের ফেস চেক করছিল, কিন্তু যতবার চেক করছিল একটাই ফলাফল আসছিল, সে আগামীকাল মারা যাবে। রাগে আর হতাশায় সে চিৎকার করে উঠলো, এটা কিভাবে সম্ভব? আমি একদিনের মধ্যে কিভাবে মারা যাব? কতবার নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করলাম, কিন্তু ফলাফল তো একটাই আসে। তার ভাগ্যের গণনা করা তোতো পাখিটা বিরক্ত হয়ে গিয়েছিল। ইফেং রাগের মাথায় সেটাকে উড়িয়ে দিল। তারপর বলল, অসম্ভব, আমার তো কোনো অসুখই নেই, আমি পুরোপুরি সুস্থ, নিশ্চয়ই কোথাও হিসাব করতে ভুল হয়েছে। এই ভেবে সে আবারও নিজের সব শক্তি দিয়ে ফেস চেক করলো, কিন্তু ফলাফল একটাই, আর মাত্র একদিন। বারবার চেষ্টা করতে করতে সে একদম ক্লান্ত হয়ে বসে পড়লো। তারপর নিজেই ভাবতে লাগলো, আমি এমন কি করেছি যে কেউ আমাকে মেরে ফেলবে? হঠাৎ তার মাথায় লিহানের কথা আসে। সে বিড়বিড় করে বলতে লাগলো, না লিহান, কিন্তু আমি তো ওকে শুধু দুইবার বকেছিলাম, শুধু এই কারণে তো ও আমাকে মেরে ফেলবে না? যদিও এর চেয়েও খারাপ কিছু করে থাকি আমি, তাহলে? ঠিক তখনই তোতা পাখি নাচতে নাচতে বলতে লাগলো, মরতে না চাইলে আগে তাকে মেরে ফেলো, আগে তাকে মেরে ফেলো। এই কথাটা শুনেই ইফেং এর চোখে আগুন জ্বলে উঠলো। সে মনে মনে বলল, ঠিকই তো, সে আমাকে মারার আগেই আমি যদি তাকে মেরে ফেলি। কিন্তু পক্ষান্তরে সে মাথা নাড়লো, না, ও এখন ফ্যামিলিয়ান মাস্টার। এর আগেও অনেকেই ওকে মারার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পরিকল্পনা কখনো সঠিক হয়নি, তারা নিজেরা মরে গেছে। তাকে মারার আগে একটা বড় পরিকল্পনা করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে এসে সরাসরি বর্তমান ফ্যামিলিয়ান মাস্টার সাং এর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে সম্পূর্ণ একটা মিথ্যা গল্প বানিয়ে বলল, গত রাতে আমি ভবিষ্যৎ দেখেছি, লিহান খুব শীঘ্রই ফিরে এসে আমাদের সেফ ধ্বংস করে দিবে। তার উদ্দেশ্য মোটেও ভালো নয়। মাস্টার ইফেং এর কথা শুনে বর্তমান ফ্যামিলিয়ার মাস্টার গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, সে কবে ফিরে আসবে, আর ফিরে এসে ঠিক কি করতে চায়? ইফেন একটু দেরি না করে বলল, সে ফিরে এসে এখানকার একজন একজন করে সব এল্ডারকে মেরে ফেলবে, এমনকি পুরো সেক্টের ডিসাইপলদেরও মেরে ফেলবে এবং সেক্টকে ধ্বংস করে যাবে। তার উদ্দেশ্য ফ্যামিলিয়ান মাস্টার হওয়া নয়, বরং পুরো সেক্টটাই নিশ্চিহ্ন করে দেওয়া। এরপর সে আবেগ দেখিয়ে বলল, মাস্টার আপনি তো জানেন আমি কত বছর ধরে এই সেক্ট
সেক্টের জন্য কাজ করছি। আজ পর্যন্ত আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়নি। যদি সেক্টকে বাঁচাতে চান তাহলে লিহানকে দ্রুত মেরে ফেলুন, নইলে পরে আর তাকে থামানো যাবে না। কিন্তু সাং এত সহজে তার কথা বিশ্বাস করলো না। সে শান্ত গলায় বলল, এটা খুব বড় অভিযোগ। কোনো প্রমাণ ছাড়া আমি শুধু তোমার কথা শুনেই ওকে কিছু করতে পারি না। নিজেকে বাঁচানোর জন্য ইফ্যাং বলল, মাস্টার, হয়তো আপনি ওল্ড সিক মাস্টারের কথা ভুলে গেছেন। ধার্মাডিস্টের ভবিষ্যৎবাণী কাউকে প্রকাশ করে না। সাং মাথা নেড়ে বলল, তবুও কোনো প্রমাণ ছাড়া আমি ওকে কিছু করতে পারবো না। এই কথা শুনে ইফ্যাং ভীষণ রেগে গেল। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে নিজের ধার্মার ডিস্ক বের করলো। তারপর গোপনে নিজের পাওয়ার ব্যবহার করে ডিস্কে ভুয়া ফলাফল দেখাতে শুরু করলো। সেটা দেখে সাং জিজ্ঞেস করলো, এটা এখনই আবার প্রেডিক্ট করলে না কেন? আগে থেকে রেজাল্ট দেখাচ্ছে কেন? এক মুহূর্তের জন্য ইফ্যাং থমকে গেল। এরপর দ্রুত একটা অজুহাত বানিয়ে দিল, গত রাতে আমি অনেকবার এটা ব্যবহার করেছি। এই আর্টিফ্যাক্ট এখন আবার প্রেডিক্ট করতে পারছে না, বারবার ব্যবহার করার কারণে একই রেজাল্ট দেখাচ্ছে। তারপর আবার বলল, এখন তো বিশ্বাস হলো। সাং কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, যদি সত্যি লিহানকে মারতে হয় তাহলে সাধারণ ডিসাইপলদের পাঠিয়ে কোনো লাভ হবে না। তাদের কাল্টিভেশন এতটাই কম যে লিহান তাদের দেখা মাত্রই নিজের চোখ দিয়ে মেরে ফেলতে পারবে। আমাদের আরো শক্তিশালী কিছু করতে হবে। এই সুযোগটাই চাইছিল ইফ্যাং। সে সঙ্গে সঙ্গে বলল, আমাদের কাছে ইভিল আই টেকনিক আছে, সেটা ব্যবহার করলে তো হয়। কিছুক্ষণ ভেবে সাং শেষ পর্যন্ত সম্মতি দিল, ঠিক আছে, এই কাজটা তোমার হাতেই থাকুক। এই অনুমতি পেয়ে ইফ্যাং মনে মনে ভীষণ খুশি হয়ে গেল, কিন্তু তার মুখের সেই হাসি সাং এর চোখে এড়ালো না। ইফ্যাং চলে যাওয়ার পর সাং ঠান্ডা গলায় বলল, মাস্টার ইফ্যাং, পরের বার আমার সামনে এলে ছোটখাটো ট্রিক খেলতে যেও না। একথা শুনে ইফ্যাং বুঝে গেল সাং তার মিথ্যে পুরোপুরি ধরে ফেলেছে। তবুও সাং তাকে থামালো না, কারণ লিহানকে সরিয়ে দিলে সে নিজেই এই পুরো সেক্টরের ফ্যামিলির মাস্টার হয়ে যাবে, তার আশেপাশে কেউ থাকবে না। অন্যদিকে লিহান আর জিয়া নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে গেল। হঠাৎ তাদের সামনে একটা বিশাল ক্লিফ দেখা গেল। এটা দেখে লিহান অবাক হয়ে বলল, আমার যতদূর মনে আছে এখানে তো একটা রাস্তা ছিল, রাতারাতি একটা বড় ক্লিফ এখানে এলো কিভাবে? জিয়া হেসে বলল, এইসব নিয়ে এত ভাবছে কেন? রাস্তা না থাকলে অন্য রাস্তাতে যাবে, সমস্যা কি? নাকি এখানে বসে নতুন রাস্তা বানাবে? লিহানের চারপাশে খুবই অস্বাভাবিক লাগছিল, তবুও সে জিয়ার কথা মেনে অন্য পথে ধরলো। কিন্তু তারা চলে যেতেই পেছনে ডিমনিক এনার্জির আভাস দেখা গেল। মূর্তির আড়ালে লুকিয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি দূর থেকে লিহানের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই লোকটা ইচ্ছা করে রাস্তা কেটে ক্লিপ তৈরি করেছে। লিহান আর জিয়া জঙ্গলের ভেতরে দিয়ে অন্য পথ দিয়ে এগোচ্ছিল। ঠিক তখনই কয়েকটা পাখি উড়ে এসে লিহানের গায়ে ময়লা ফেলে দিল। এটা দেখে জিয়া হেসে বলল, মনে হচ্ছে পাখিগুলো তোমাকে শুভকামনা জানিয়ে দিল। এই গুড লাক তোমার উপহার। লিহানও মজা করে বলল, তাহলে গুড লাক তোমাকে দিয়ে দেই, তোমারই বেশি দরকার। এ বলে সে জিয়ার দিকে এগিয়ে যেতেই জিয়া হেসে পালিয়ে গেল। ঠিক তখনই হঠাৎ পুরো জমিন কাঁপতে শুরু করলো। লিহান আর জিয়া থেমে তার দিকে তাকাতে দেখতে পেল বিশাল একদল বীজ তাদের দিকে দৌড়ে আসছে। এত বড় পাল দেখে তারা আর দেরি করলো না, সেখান থেকে সরে গেল। আর লিহান সঙ্গে সঙ্গে নিজের শট বের করে একের পর এক শক্তিশালী স্ল্যাশ ছুড়ে তাদের রাস্তার মাঝখানে পাথরগুলো আকাশে ধ্বংস করে দিল। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে গেল। সে একটা হালকা হাসি দিল, দেখলে সব সামলে ফেললাম। কিন্তু তার কথা শেষ হতেই আবারও মাটি কাঁপতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই তার পায়ের নিচে মাটি ভেঙে পড়লো। একটা গভীর ক্লিপ তৈরি হয়ে গেল আর লিহান নিচে পড়ে যেতে লাগলো। কিন্তু শেষ মুহূর্তে সে নিজের শট দিয়ে মাটিতে গেঁথে ফেললো, তারপর কোনো মতে ঝুলিয়ে থাকলো। জিয়া মুচকি এসে বলল, আজ মনে হচ্ছে তোমার ভাগ্যটাই খারাপ, না হলে এই ভ্যালিটা তোমাকে ব্যাড লাক দিয়েছে। লিহান নিজের শক্তি ব্যবহার করে আশেপাশে পাথরগুলো বাতাসে ভাসিয়ে দিল। এরপর একটার পর একটার পাথরের উপর লাফিয়ে ক্লিফের উপরে উঠে এলো। এবার চারপাশে ভালোভাবে দেখে জিয়া হঠাৎ গম্ভীর গলায় বলল, এটা সাধারণ কোনো জায়গা নয়লা, এটা কিরণমালা জায়গা। এটা হলো 7 ট্রিবুলেশন থান্ডার ভ্যালি। এখানে হেভেনের ঠান্ডার অবিরাম নেমে আসে। একবার শুরু হলে বেঁচে থাকা প্রায় অসম্ভব। লিহান অবাক হয়ে বলল, আজ তো আকাশ একদম পরিষ্কার, এমন আবহাওয়ায় ঠান্ডার আসবে কিভাবে? তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ কালো হয়ে গেল। পরের মুহূর্তেই একের পর এক বিশাল ঠান্ডার নেমে আসতে শুরু করলো। লিহান প্রাণপণে সেগুলো ডস করতে লাগলো। তারপর বলল, এটা কিভাবে সম্ভব? একটু আগেও তো আকাশ একদম পরিষ্কার ছিল। জিয়া বলল, এই ভ্যালির নামই হলো 7 ট্রিবুলেশন থান্ডার ভ্যালি। এখানে হেভেনের ঠান্ডার যে কোনো সময় নেমে আসতে পারে। ঠান্ডারগুলো এনার্জি এতটাই ভয়ঙ্কর ছিল যে লিহানও সেগুলো সামলাতে হিমশিম কাটছিল। অন্যদিকে যে ডিসাইপল এতক্ষণ লিহানের উপর নজর রাখছিল সে ফিরে গিয়ে সব খবর মাস্টার ইফ্যাংকে জানিয়ে দিল। খবরটা শুনে মাস্টার ইফ্যাং নিজের ফেট চেক করে আনন্দে হেসে ফেললো। সে বলল, লিহান, এবার তোমার মৃত্যু নিশ্চিত। যত শক্তিশালী হও না কেন, হেভেনের ঠান্ডারের কাছে কেউই বাঁচতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করলো লিহানের স্পিরিচুয়াল অরা এখনো অটুট আছে। এটা বুঝতেই সে বিরক্ত হয়ে চিৎকার করে উঠলো, এখনো মরছে না কেন সে? আর কতক্ষণ লড়বে? এদিকে লিহান নিজের ডিভাইন পাওয়ার ব্যবহার করতেই আশ্চর্যজনক ভাবে সব ঠান্ডার মিলিয়ে গেল আর আকাশে আবারও পরিষ্কার হয়ে গেল। এটা দেখে জিয়া চিন্তিত গলায় বলল, লিহান, তোমার কি মনে হচ্ছে না একটার পর একটা যেসব ঘটনা ঘটছে সব যেন কেউ আগে থেকে পরিকল্পনা করে রেখেছে? আমার তো মনে হয় যে তোমাকে
টার্গেট করেছে, সে তোমাকে মেরে না ফেলা পর্যন্ত থামবে না। ঠিক তখনই আবারও পুরো মাটি প্রচন্ড কাঁপতে শুরু করলো। লিহান এবার বিষয়টা হালকাভাবে নিল না। সে দৃঢ় কণ্ঠে বলল, যে হোক না কেন এবার তাকে বুঝিয়ে দিতে হবে আমাকে মারা এত সহজ নয়। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বরফে জমে থাকা একটা বিশাল দেহ হঠাৎ ভেঙে পড়লো। সেখানে থেকে বেরিয়ে এলো একটা বিশাল বীজ, দেখতেই ভয়ঙ্কর। তার চোখে দুটো রক্তের মতো লাল, আর শরীর থেকে বের হচ্ছে প্রচন্ড হত্যার আভা। বীজটা লিহানের দিকে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতেই শুরু করলো। ঠিক তখনই আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে গেল।